এডুকেশন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। তোমরা হলে নতুন দ্বাদশ শ্রেণীতে, তো তোমাদের প্রথম অধ্যায়টি হচ্ছিল, তোমার প্রথম অধ্যায় 12 যে প্রথম অধ্যায় শিখন শিখন সম্পর্কে আলোচনা হচ্ছিল। এর আগে পূর্বে আমাদের দুটো ক্লাস হয়েছিল, সেই ক্লাসে শিখন কাকে বলে, তার বিভিন্ন প্রকৃতি আলোচনা হয়েছিল এবং তার প্রকারভেদ আলোচনা হচ্ছিল। যে প্রকারভেদ বিভিন্নভাবে করা হয়েছে, মেনলি আচরণের উপর ভিত্তি করে প্রকারভেদ করেছিল। কিছু কিছু মনোবিদ 7 প্রকারে ভাগ করেছিল। পরবর্তীকালে আবার কিছু মনোবিদ তারা আচরণের উপর ভিত্তি করে ওই প্রকারভেদটা বলেছে ওটা নিষ্প্রয়োজন। তারা আবার 3টে ভাগে ভাগ করেছিলেন, বৌদ্ধিক বা প্রজ্ঞামূলক শিখন, প্রাক্ষবিক শিখন আর দক্ষতামূলক শিখন, 3টে ভাগে ভাগ করেছিলেন। এগুলো আমাদের আগে আলোচনা হয়েছিল। তোমাদেরকে কিছু প্রশ্ন দিয়েছিলাম, তোমরা কিন্তু একজনও কেউ উত্তর লিখে আমাকে দেখাওনি। ফলে কিন্তু এটা কিন্তু তোমাদেরই সমস্যায় পড়ে যাবে, তোমার ভবিষ্যতে তোমরা সমস্যায় পড়ে যাবে। তোমরা মনে করছো বাড়িতে বসে আছি, খুব মজায় আমরা আছি, আমাদের কিছু কাজ করতে হচ্ছে না, কিন্তু এটা তোমাদের সমস্যা হয়ে যাবে। টিচাররা কিন্তু পড়িয়ে যাচ্ছে, স্যাররা কিন্তু পড়াচ্ছে, পিডিএফ শেয়ার করছে, ভিডিও ক্লাস নিচ্ছে, গুগল মিটে ক্লাস নিচ্ছেন, তারা কিন্তু তাদের কাজ করে যাচ্ছে। তোমাকে নিজেদের কাজটা কিন্তু করছো না। তোমাদেরকে দুটো প্রশ্নের উত্তর লিখে দেখাতে বলেছেন, কেউ দেখাও না, একজনও দেখাও না। সবাই বলছেন হ্যাঁ স্যার দেখাবো দেখাবো দেখাবো, কিন্তু কেউ দেখাও না। দেখ তোমরা কিন্তু ফাঁদে পড়ে যাবে, তোমরা নিজেরাই ফাঁদে পড়ে যাবে। আমাদের তো কোনো সমস্যা হবে না, আমরা তো নিজেদের মতো আমরা নিজেদের ডিউটি করে যাচ্ছি, তোমরা নিজের ডিউটি করছো না। প্রত্যেকে বলছে আগে যে প্রশ্ন ছিলাম সেই প্রশ্নগুলোর উত্তর লিখে আমাকে দেখাবে, এবং আজকে আলোচনার ভিত্তিতেও কিছু প্রশ্ন আমি দেবো, সেগুলোর উত্তর লিখেও দেখাবে। যাই হোক, আজ আমরা শিখনের আরেকটা প্রকারভেদ করেছিলেন বিখ্যাত একজন মনোবিদ, আমেরিকান মনোবিদ, তার নাম রবার্ট গ্যাগনি। গ্যাগনি বা জ্ঞানী যাই বলো, গ্যাগনি অনেকে জ্ঞানী বলে, বাংলা উচ্চারণটা অ্যাকচুয়ালি তো ইংরেজি উচ্চারণ, ফলে বাংলা অনেক সময় গ্যাগনি, কেউ বলে জ্ঞানী বলে। তার তার সেই প্রকারভেদটা আমরা দেখব। তিনি প্রথম যেটা কাজটা করলেন, এর আগে যে দুটো মনোবিদ দুটো যে প্রকারভেদ আমরা দেখেছিলাম, একটা হচ্ছে তোমার 7 ভাগে বিভক্ত করা হয়েছিল, যেটাকে করা হয়েছিল যে শিখনের ফলে শিক্ষার্থী যে আচরণ করে সেই আচরণের উপর ভিত্তি করে শিখনের প্রকারভেদ 7 ভাগে ভাগ করা হয়েছিল। সেটাকে বলা হচ্ছে আচরণমূলক তত্ত্ব। সেটাকে কি বলা হচ্ছে? আচরণমূলক তত্ত্ব। পরবর্তীকালে আবার কিছু মনোবিদ বলছে না, এত বড় তত্ত্ব এতগুলো ভাগে ভাগ করা নিষ্প্রয়োজন। তারা আবার 3টি ভাগে ভাগ করেছিলেন। সে 3টে ভাগ হচ্ছে তোমার প্রজ্ঞামূলক শিখন, প্রাক্ষবিক শিখন এবং দক্ষতামূলক শিখন। সেটাকে বলা হচ্ছে প্রজ্ঞামূলক তত্ত্ব। ফলে শিখনের শ্রেণী বিভাগ করতে গিয়ে দুটো মূল মানে মনোবিদ্যা 2 ভাগে ভাগ হয়ে গেল। কেউ কেউ আচরণমূলক তত্ত্ব আবিষ্কার করলেন, কেউ কেউ প্রজ্ঞামূলক তত্ত্ব আবিষ্কার করলেন। এই দুটো তত্ত্ব মধ্যে একটা সমন্বয় করার চেষ্টা করলেন এই মনোবিদ রবার্ট গ্যাগনি, মনোবিদ, বিশিষ্ট শিক্ষাবিদ ও মনোবিদ রবার্ট গ্যাগনি। এই যে দুটো তত্ত্ব, আচরণমূলক তত্ত্ব আর প্রজ্ঞামূলক তত্ত্ব, এই দুটি তত্ত্বের মধ্যে উনি সমন্বয়ের চেষ্টা করলেন এবং তিনি একটা সংজ্ঞা দিলেন, শিখনের একটা সংজ্ঞা দিলেন। এই সংজ্ঞাটা হচ্ছে শিখন এমন এক প্রক্রিয়া যা মানুষের মস্তিষ্কের মধ্যে ঘটে এবং তার আচরণ সম্পাদন ক্ষমতার মধ্যে পরিবর্তন আনতে পারে। শিখন বলছে, শিখন কি একটা এমন একটা প্রক্রিয়া যা মানুষের মস্তিষ্কের মধ্যে ঘটে, আমাদের যে মস্তিষ্কের মধ্যে শিখনটা ঘটে এবং সেটা প্রকাশ পায় কি করে? আমাদের আচরণ সম্পাদন ক্ষমতার মধ্যে পরিবর্তন আনে। আমাদের যে আচরণটা করতে পারতাম না সে আচরণটা করতে পারি। যেমন ধরো আমি শিখনের ফলে আমার একটা বাংলা ক্লাস হয়েছে, ধরো বাংলা ক্লাস হয়েছে, ক্লাসের ফলে আমি যে বাংলা কবিতাটা মুখস্থ করতে পারতাম না, সেটা এখন যে বাংলা কবিতাটা বলতে পারতাম না সেই কবিতাটা আমি বলতে পারছি। এই যে আচরণে, এটা হচ্ছে আচরণের পরিবর্তন, এটা হচ্ছে আচরণের পরিবর্তন, আচরণ সম্পাদন ক্ষমতার মধ্যে পরিবর্তন আনতে পারছি। মানে ওই বাংলা কবিতা আমি বলতে পারতাম না, এখন আমি বাংলা কবিতা বলতে পারছি, ফলে আমার শিখন হয়েছে। এটা রবার্ট গ্যাগনি বলেছেন, সংজ্ঞাটা দিয়েছে। এখানে তিনি দুটোর মধ্যে সমন্বয় কিভাবে ঘটালেন? এখানে শিখন এমন এক প্রক্রিয়া যা মানুষের মস্তিষ্কের মধ্যে ঘটে। মস্তিষ্কের মধ্যে ঘটে মানে এই যে প্রজ্ঞামূলক, এই যে প্রজ্ঞামূলক তত্ত্ব, এটা যে প্রজ্ঞামূলক তত্ত্ব মানুষের মস্তিষ্কের মধ্যে ঘটছে। প্রজ্ঞা মানে জ্ঞান, প্রজ্ঞা মানে হচ্ছে মস্তিষ্কের ব্যাপার, এটা মস্তিষ্কের
মস্তিষ্কের মস্তিষ্কের মধ্যে ঘটছে মানে কি, প্রজ্ঞা মানে জ্ঞান। আমরা জানি আমাদের জ্ঞানের বিষয়বস্তু আমাদের মস্তিষ্ক থেকে আসে। ফলে এই যে মস্তিষ্কের মধ্যে ঘটে মানে এটা প্রজ্ঞামূলক তত্ত্ব। আর এই যে আচরণ সম্পাদন ক্ষমতা পরিবর্তন আনতে পারে মানে এটা আচরণমূলক তত্ত্ব। দুটো তত্ত্বের মধ্যে উনি সমন্বয় ঘটালেন, শিখনের সংজ্ঞার দ্বারা তিনি দুটোর মধ্যে সমন্বয় ঘটালেন। তাহলে তোমরা যদি একটা প্রশ্ন তোমরা লেখো যে মনোবিদ রবার্ট গ্যাগনি প্রদত্ত শিখনের সংজ্ঞাটি উল্লেখ করো। মনোবিদ রবার্ট গ্যাগনি মানটা দেখে নেবে এখানে, প্রদত্ত শিখনের সংজ্ঞাটি উল্লেখ করো। ঠিক এইভাবে তিনি অন্যান্য মনোবিদদের সংজ্ঞাগুলো নিয়েও তিনি করেছিলেন। তাদের দৈহিক মানসিক গুণাবলী ভিত্তিতে সমন্বয় ঘটিয়ে তিনি 8 প্রকার শিখনে তিনি শুধু সংজ্ঞায় দেননি, তিনি নতুনভাবে 8 প্রকার শিখনের কথা বলেছেন। মনোবিদ রবার্ট গ্যাগনি নতুনভাবে 8 প্রকার শিখনের কথা বলেছেন। তিনি আরো বলেছেন এই 8 প্রকার শিখনের আচরণ বৈশিষ্ট্যগুলো প্রতিক্রিয়ার দিক থেকে ভিন্ন হলে তারা পরস্পর উচ্চক্রমযুক্ত। বলছে এই যে 8 প্রকার শিখন যেটা মনোবিদ রবার্ট গ্যাগনি বলেছেন, বলছে এগুলো পরস্পর যুক্ত। একটা শিখন আর একটা শিখনের সাথে যুক্ত। মানে একটা না হলে একটা হবে না, এরকম ভাবে যুক্ত এবং উচ্চক্রমযুক্ত, মানে কম থেকে বেশির দিকে। মানে তুলনামূলক নিম্ন স্তর থেকে উচ্চ স্তরের দিকে যাবে। এই যে 8 প্রকার শিখন বলছে এগুলো পরস্পর যুক্ত আছে, একটা স্তরের সাথে আরেকটা শিখনের স্তর যুক্ত, একটা প্রকার অন্য প্রকার যুক্ত এবং ক্রমশ উচ্চ স্তরের দিকে উচ্চ ক্রমে যাবে। এই একজন ব্যক্তির জীবনব্যাপী শিখন এই একই ক্রমিক শ্রেণী। প্রত্যেকটা ব্যক্তি আমাদের প্রত্যেকের জীবনে বলছে এই 8 প্রকার শিখনের মাধ্যমে আমরা সবকিছু শিখি। মনোবিদ রবার্ট গ্যাগনি বলছেন এই যে 8 প্রকার শিখন, এই 8 প্রকার শিখনের মাধ্যমেই আমরা মানে ব্যক্তি আর কি সবকিছু শেখে। এই 8 প্রকার শিখন প্রথমটা একদম যে প্রাথমিক স্তরের যে শিখনটা উনি বলেছেন যেটা হচ্ছে সাংকেতিক শিখন। এটার নাম কি দিয়েছেন? সাংকেতিক শিখন। প্রাথমিক স্তরের যে শিখনটা ওটার নাম উনি কি দিলেন? নাম দিলেন কি? সাংকেতিক শিখন। সাংকেতিক শিখন মানে কি? ধরো তুমি একটা উদ্দীপক দেখছো। আমরা জানি যে 11-এ পড়েছি আমরা যে আমরা যখন কিছু দেখি, কোনো জিনিস দেখি বা কোনো কিছু শুনতে পাই, আমাদেরকে সেটা কি করছে? আমাদেরকে উদ্দীপিত করে বা উত্তেজিত করে। এই যে বস্তুটা দেখছি বা যেটা আমাকে উত্তেজিত করছে বা আমাকে উদ্দীপিত করে তাকে বলা উদ্দীপক। যে কোনো জিনিস, ধরো একটা ফুল দেখলে ফুলটা একটা উদ্দীপক, ধরো একটা রং দেখলে, একটা আলো দেখলে আলোটা উদ্দীপক। যেমন ধরো ট্রাফিকে তুমি গাড়ি চালিয়ে যাচ্ছ, হঠাৎ দেখলে সামনে লাল আলো জ্বলছে, তাহলে এইটা উদ্দীপক একটা। এই যে লাল আলোটা একটা উদ্দীপক। তুমি এই যে দেখলে এইটা একটা প্রতিক্রিয়া। এই যে দেখলে উদ্দীপকটা দেখলে, লাল আলো জ্বলছে, তুমি লাল আলোটা গাড়ি চালাতে যেতে লাল আলোটা দেখলে, এই যে দেখাটা একটা উদ্দীপক। এটা প্রতিক্রিয়া। এই দেখাটা একটা প্রতিক্রিয়া। এই যে সংকেতটা দেখা, এটা কিন্তু একটা শিখন। এই যে দেখাটা একটা শিখন। এই যে লাল লাইট জ্বলছে, তুমি দেখলে, দেখাটা একটা শিখন, দেখাটাও একটা শিখন। এটা হচ্ছে সাংকেতিক শিখন। এটা কি শিখন? সাংকেতিক শিখন। আর উদ্দীপকের পরিপ্রেক্ষিতে প্রতিক্রিয়া। এই যে দেখাটা এটা কিন্তু একটা শিখন, এটাকে এক ধরনের শিখন বলা হয়, সাংকেতিক শিখন। একদম প্রাথমিক পর্যায়ে শিখন। এটা 2 নম্বরটা কি? 2 নম্বর হচ্ছে উদ্দীপক দেখে তুমি কি করলে, লাল লাইট জ্বলছে দেখে তুমি গাড়িটা থামিয়ে দিলে। গাড়িটা কি করলে? থামিয়ে দিলে। এইটা হচ্ছে উদ্দীপক প্রতিক্রিয়া সংযোগমূলক শিখন হলো। মানে তোমার লাল লাইট দেখলে আর গাড়িটা থামালে, এই দুটোর মধ্যে সংযোগ হলো। দুটোর মধ্যে কি হলো? সংযোগ হলো। লাল লাইট দেখলে গাড়িটা থামালে, লাল লাইট দেখলে গাড়িটা থামালে। এটা দুটোর মধ্যে সংযোগ হলো। এটা হচ্ছে উদ্দীপক প্রতিক্রিয়া সংযোগমূলক শিখন। দুটো পরপর যুক্ত হচ্ছে, দুটো পরপর কি হচ্ছে? যুক্ত হচ্ছে। লাল লাইট দেখলে তুমি গাড়িটা কি করলে? থামালে। এটা পরস্পর যুক্ত হলো। এটা হচ্ছে উদ্দীপক প্রতিক্রিয়া সংযোগমূলক শিখন। মানে দুটো পরপর যুক্ত হলো, সংযোগমূলক শিখন হলো। 3 নম্বরে কি হচ্ছে? পরপর কিন্তু একটার সাথে আরেকটা আসছে, পরপর সিরিয়ালি আসছে। এটা প্রথমটা তুমি সিগন্যালটা দেখলে, মানে লাল লাইটটা দেখলে, দেখে দেখাটা একটা শিখন, দেখাটা একটা প্রতিক্রিয়া, ওটা শিখন, ওটা সাংকেতিক শিখন। এরপরে দুটোর মধ্যে সংযোগ হচ্ছে কি? উদ্দীপক দেখলে, লাল লাইট দেখলে তুমি গাড়িটা থামালে, এটা একটা শিখন হলো। এটা সংযোগমূলক শিখন। 3 নম্বর হচ্ছে যে এই যে লাল লাইট দেখলে তুমি গাড়িটা থামালে, আবার পরবর্তী কিছুক্ষণ পরে আবার সবুজ লাইট দেখলে আবার গাড়িটা চালালে,
আবার চালানোর পরে আবার কিছুক্ষণ পরে আবার একটা লাল লাইট দেখতে পাবে তুমি। কলকাতার রাস্তা দেখবে প্রায় ট্রাফিক অনেক দেখি। হুম, আবার লাল লাইট দেখলে আবার তুমি গাড়িটা থামালে, আবার কিছুক্ষণ পরে আবার সবুজ লাইট দেখলে আবার গাড়িটা চালালে। এই যে পরস্পর উদ্দীপক প্রতিক্রিয়াগুলো পরপর যুক্ত হচ্ছে, পরপর কি হচ্ছে, পরপর যুক্ত হচ্ছে, বন্ধন হচ্ছে, ওদের মধ্যে বন্ধন হচ্ছে। এটাকে বলা হচ্ছে শৃঙ্খলামূলক শিখন। এটা কি বলা হচ্ছে? শৃঙ্খলামূলক শিখন। এটা একটা শিখন কিন্তু এটাকে পরস্পর, প্রত্যেকটা শিখন কিন্তু পরস্পরের সাথে সম্পর্কিত। শৃঙ্খলামূলক শিখন, চেনিং চেনিং লার্নিং। এই যে লাল লাইট দেখে গাড়ি থামালে, আবার খানিকক্ষণ পরে সবুজ লাইট দেখলে, আবার গাড়ি চালালে, আবার খানিকক্ষণ পরে একটা মোড়ে গিয়ে তুমি আবার লাল লাইট দেখলে, আবার গাড়িটা থামালে, আবার সবুজ লাইট দেখলে, আবার গাড়ি চালালে। এটা হচ্ছে শৃঙ্খলামূলক শিক্ষা। আমাদের জীবনে কিন্তু এইটা একটা উদাহরণ দিয়ে বোঝাচ্ছি আমি, কিন্তু প্রতিটা ক্ষেত্রে কিন্তু এরকম আমরা দেখতে পাই। কিন্তু বাচনিক অনুষঙ্গমূলক শিক্ষা মানে কি, পরপর স্টেজগুলো আসছে। এই যে তোমার লাল লাইট দিলে গাড়ি থামাতে হবে, এটা তুমি ভাষার মাধ্যমে প্রকাশ করছো, এটা তুমি ভাষার মাধ্যমে প্রকাশ করছো। এটা এই যে ভাষার ব্যবহার বা ভাষার মাধ্যমে প্রকাশ, এটা কিন্তু একটা শিখন। এই যে ভাষার ব্যবহার করতে শিখছো, এটাও কিন্তু একটা শিখন। ঠিক আছে, এটা কিন্তু একটা শিখন যে লাল লাইট দেখলে গাড়িটা থামাতে হবে, আবার সবুজ লাইট দিলে গাড়ি চালাতে হবে, আবার লাল লাইট দিলে গাড়িটা থামাতে। এই যে ভাষা ব্যবহার করতে শিখছো তুমি, এটা কিন্তু একটা শিখন। এটা যে বাচনিক অনুষঙ্গমূলক শিখন, বাচনিক অনুষঙ্গমূলক শিখন। এইবারে কখন কি ভাষা ইউজ করতে হবে, লাল লাইটে তোমার গাড়ি থামাতে হবে, আবার সবুজ লাইটে গাড়ি চালাতে হবে। এই যে ভাষার মধ্যে পার্থক্য, থামানো চালানো, থামানো চালানো, ঠিক আছে, এইটা হচ্ছে ভাষা ব্যবহারের মধ্যে পার্থক্য বা ভাষা আচরণ, বাচনিক আচরণের মধ্যে পার্থক্য। হ্যাঁ, কোন উদ্দীপকের প্রেক্ষিতে কিরম কিরম প্রতিক্রিয়া করতে হবে, কিরম ভাষা ব্যবহার করতে হবে। সেইটা যে পার্থক্যটা করতে শেখা, উদ্দীপক পরিপ্রেক্ষিতে পার্থক্য করতে শেখা। লাল লাইটে তোমার কি করতে হবে, সবুজ লাইটে কি করতে হবে, কি ভাষা ব্যবহার করতে হবে, বা তোমার কি আচরণ করতে হবে, বা কি প্রতিক্রিয়া করতে হবে, সেইটা যে শেখা, এটা হচ্ছে পার্থক্য করার মূল শিখন। মানে উদ্দীপক প্রতিক্রিয়া, সব উদ্দীপকে একই প্রতিক্রিয়া হবে না, সব উদ্দীপক একই প্রতিক্রিয়া হবে না। বা লাল লাইটে তুমি কখনোই গাড়ি চালাতে পারো না, বা সবুজ লাইটে গাড়ি থামাতে পারো না। তাহলে এটা আছে তোমার শেখার ব্যাপার আছে, যে তোমাকে কখন কি করতে হবে, কোন উদ্দীপকে কি করতে হবে, উদ্দীপকের মধ্যে পার্থক্যটা বুঝতে হবে। সেটা হচ্ছে পার্থক্য করামূলক শিখন। এই যে পার্থক্য বোঝায় উদ্দীপক প্রতিক্রিয়া, উদ্দীপকের সাথে চেন তৈরি করা, তাদের মধ্যে যে বাচনিক অনুষঙ্গমূলক শিখন, মানে তার সাথে ভাষা যুক্ত করা, এবার সে উদ্দীপক প্রতিক্রিয়ার মধ্যে পার্থক্য করা, এগুলো করার ফলে কি হয়, টোটাল জিনিসটা সম্পর্কে একটা ধারণা সৃষ্টি আমাদের মধ্যে। ধরো লাল লাইট ধারণা হয়ে গেল, লাল লাইট দেখলেই গাড়ি থামাতে হবে, এইটা একটা ধারণা। লাল লাইট দেখলেই গাড়ি থামাতে হবে, এটা একটা ধারণা। সবুজ লাইট দেখলেই গাড়ি চালাতে হবে, এটা একটা ধারণা। এরও একটা ধারণা, এগুলো একটা ধারণা। লাল লাইট দেখলেই গাড়ি চালাতে হবে, থামাতে হবে, সবুজ লাইট দেখলে গাড়ি চালাতে হবে, এইগুলো একটা ধারণা বলে। এগুলো কি বলে? ধারণা বলে। এই ধারণাগুলো বলে, এদের বলতে ধারণামূলক শিখন। কি বলা হচ্ছে? ধারণামূলক শিখন। এইরকম অনেক ধারণা পরপর যুক্ত হয়ে একটা নিয়ম তৈরি হয়ে যায়। এইরকম অনেক ধারণা পরপর যুক্ত হয়ে হয়ে একটা কি তৈরি হয়ে যায়, একটা নিয়ম তৈরি হয়ে, রাস্তায় চলার নিয়ম তৈরি হয়ে গেল। কলকাতার রাস্তায় গাড়ি চালানোর নিয়ম তৈরি হয়ে গেল, যে যখনই লাল লাইট দেবে তোমার গাড়ি থামাতে হবে, যখনই সবুজ, এটা এক ধারণা। আবার যখন সবুজ লাইট দিলে তোমার গাড়ি চালাতে হবে, এটা একটা ধারণা। এরকম ভাবে অনেকগুলো ধারণা পরপর যুক্ত হয়ে আমার মধ্যে একটা নিয়ম তৈরি হয়ে যায়, নিয়ম বা ফর্মুলা তৈরি হয়, নিয়ম বা ফর্মুলা। হ্যাঁ, সেইটা হচ্ছে নিয়ম নির্ণায়ক শিখন। সেটা একটা শিখন। এই যে নিয়মটা তৈরি করলো তোমার মনে, নিয়মটা তৈরি হলো, এটা কিন্তু একটা শিখন। এটা হচ্ছে নিয়ম নির্ণায়ক শিখন, এটা নিয়ম নির্ণায়ক শিখন। এই নিয়ম তৈরি হওয়ার পরে তুমি সেই নিয়মটাকে কাজে লাগিয়ে তোমার জীবনে বিভিন্ন সমস্যার সমাধান করতে পারবে। তোমার জীবনে বিভিন্ন সমস্যার সমাধান তুমি করতে পারবে। এটা হচ্ছে সমস্যা সমাধানমূলক শিখন। যেমন ধরো এক্ষেত্রে সমস্যাটা কি, এক্ষেত্রে সমস্যাটা হচ্ছে কলকাতার রাস্তায় গাড়ি চালানো, বা জনবহুল রাস্তায় বা বড় রাস্তায় গাড়ি চালানো, শহরের রাস্তায় গাড়ি চালানো, এটা সমস্যা। এই সমস্যার সমাধান তুমি শিখে ফেললে, এইভাবে শিখে ফেললে যে লাল লাইট সিগন্যাল, লাল লাইট দিলে গাড়িটা থামাতে হবে, সবুজ লাইট দিলে গাড়ি চালাতে হবে, এইটা শিখে ফেললে। এটা শিখে একটা নিয়ম হয়ে গেল। এই নিয়মটা শিখে নিয়ে তুমি তোমার জীবনে সব সমস্যার সমাধান করে ফেলবে। এরকম ভাবে আমাদের জীবনে যত সমস্যা আছে, সব সমস্যার সমাধান আমরা এইভাবে করে ফেলি। কিন্তু হ্যাঁ, এরকম ভাবে এই 8টা জ্ঞানী বলছেন এই আট ভাবেই মানুষ তার জীবনে সকল সমস্যার
সমাধান করে। যেমন ধরো অঙ্ক, যে অন্য কিছু দিয়ে ভাবি, এটা আমি সিগন্যাল দিয়ে ভাবালাম, আলোচনা করলাম। অঙ্ক ধরো, অঙ্ক প্রথমে একটা তুমি অঙ্ক দেখলে, বইয়ে একটা অঙ্ক দেখলে, একটা সরল দেখলে, একটা সরলের ভিতরে তো সরল, তোমার ছোটবেলা সরল করেছো, সরলে যোগ গুণ বিয়োগ ভাগ সব থাকে। হ্যাঁ, সরল দেখলে, একটা সরল দেখা, এই যে দেখাটা একটা সাংকেতিক শিক্ষণ। এই যে দেখা, বইয়ে দেখা, অঙ্ক দেখা, একটা সাংকেতিক শিক্ষণ। এরপরে এই যে দেখাটা একটা শিক্ষণ হয়ে গেল। তারপরে এবারে তুমি এই যে যোগ, মানে দেখছে যোগ করতে হবে, তুমি যোগ করলে বা গুণ করলে, এই একটা উদ্দীপকে একটা প্রতিক্রিয়া করছে, একটা উদ্দীপকে একটা প্রতিক্রিয়া করছে, এটা হচ্ছে উদ্দীপক প্রতিক্রিয়া সংযোগমূলক শিক্ষণ। তারপরে কি করলে, এরকম অনেকগুলো, প্রথমে যোগ করতে হবে, তারপর গুণ, তারপর ভাগ, তারপর বিয়োগ, এরকম ভাবে পরপর উদ্দীপক গুলো পরপর যুক্ত হচ্ছে। হ্যাঁ, পরপর যুক্ত হচ্ছে। এটা হচ্ছে কি শৃঙ্খলামূলক শিক্ষণ। আর লাস্ট হচ্ছে কি, তারপরে কি হচ্ছে, এর ভাষা, যে তুমি দেখলে যে এখানে আমাকে যোগ করতে হবে, এখানে গুণ করতে হবে, এখানে ভাগ করতে হবে, বুঝে গেলে, বুঝে ভাষা ব্যবহার করলে, তুমি ভাষা ব্যবহার শুরু করলে, এটা হচ্ছে এই যে ভাষা ব্যবহারটা শুরু করলে, এটা হচ্ছে ভাষা, তুমি ভাষায় প্রকাশ করলে যে আমাকে এখানে যোগ করতে হবে, বা আমাকে এখানে গুণ করতে হবে, আমাকে এখানে বিয়োগ করতে হবে, বা এখানে তোমার ভাগ করতে হবে। এটা হচ্ছে তোমার বাচনিক অনুষঙ্গমূলক শিক্ষণ হয়ে গেল। ভাষার প্রকাশ। এরপরে কোন 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 ক্ষেত্রে যোগ করতে হবে, কোন ক্ষেত্রে গুণ করতে হবে, কোন ক্ষেত্রে বিয়োগ করতে হবে, কোন ক্ষেত্রে ভাগ করতে হবে, সরলে সব রকম হয়। সেটা হচ্ছে পার্থক্য কর্মমূলক শিক্ষণ। তুমি শিখে গেলে কোন ক্ষেত্রে যোগ, কোন ক্ষেত্রে গুণ, কিরম সিম্বল থাকলে যোগ, কিরম বিয়োগ, যেমন এরম সিম্বল দিলে যোগ, এরম সিম্বল দিলে বিয়োগ, এরম গুণ, সেটা তুমি শিখে গেলে, পার্থক্য করতে শিখলে। এটা হচ্ছে পার্থক্য কর্মমূলক শিক্ষণ। তারপরে এর ভিতরে ধারণা হয়ে গেল যে এরম সিম্বল ধারণা যোগ করতে হবে, এরম গুণ করতে হবে, এরম বিয়োগ করতে হবে, এই ধারণা হয়ে গেল। এই ধারণা থেকে নিয়ম বা ফর্মুলা তৈরি হয়ে গেল, একটা ফর্মুলা তৈরি হয়ে গেল, সরল করার ফর্মুলা তৈরি। তোমরা ছোটবেলায় প্রচুর ফর্মুলা পড়েছো, 9-10 প্রচুর ফর্মুলা পড়েছো, অঙ্কের ফর্মুলা, এরা নিয়ে কোনো নিয়ম। আর লাস্টে এইখানে কাজে লাগিয়ে তুমি অনেক অঙ্ক করে ফেলতে পারবে। তুমি জীবনে অনেক অঙ্ক, বইয়ে যা বাকি যে অঙ্কগুলো আছে সব অঙ্ক করে ফেলতে পারবে। একটা অঙ্ক শিখতে ক্লাসে অঙ্কের স্যাররা কি প্রতিটা অঙ্ক কি শিখিয়ে দেয়, একটা একটা তোমার চ্যাপ্টারে যত অঙ্ক থাকে, কোনো স্যারের পক্ষে সব অঙ্কগুলো কিন্তু করে দেওয়া সম্ভব নয়। 2-4টা অঙ্ক করে দেন, দিয়ে একটা ধারণা সৃষ্টি করে দিল, একটা নিয়ম তোমার বলে দিল যে এই নিয়মে করবে অঙ্কগুলো, তারপরে তুমি সেগুলো নিয়ে তোমরা সব অঙ্কগুলো করে ফেলবে। ঠিক আছে? প্রতিটা ক্ষেত্রে কিন্তু এই যে অঙ্কগুলো করে ফেললে মানে কি তোমার সমস্যার সমাধান করে ফেললে। এইটা যে প্রতিটা ক্ষেত্রে, আমাদের জীবনের প্রতিটা ক্ষেত্রে কিন্তু এই ধরনের শিক্ষণটা আমরা দেখি। গ্যাগনি মূলত শিক্ষামূলক, তাই তিনি এই শিক্ষণের প্রকারভেদ করেছিলেন। গ্যাগনি একজন বিখ্যাত মনোবিদ, শিক্ষাবিদ আর মনোবিদ। তিনি কিন্তু শুধু এই প্রকারভেদ করেই কিন্তু থেমে যাননি, তিনি আরো অনেক শিক্ষণ নিয়ে আরো অনেক গবেষণা করেছেন, শিক্ষণ নিয়ে গবেষণা করেছেন। ফলে তার অনেক তত্ত্ব আমরা পাই, অনেক 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 তত্ত্ব, আরো অনেক বিস্তৃত তত্ত্ব আমরা পাই, কিন্তু সেগুলো আলোচনা করা হয়নি এখানে, যা সেই প্রকারভেদটা আলোচনা করা হয়েছে। ঠিক আছে, তোমাদের একটা পোর্শন এটা আলোচনা হলো, এরপরে আবার আরেকটা আলোচনা, ওটা গ্যাগনির শিক্ষণের। তখন এখানে আরেকটা প্রশ্ন তোমরা লিখে নাও যে মনোবিদ রবার্ট গ্যাগনির মত অনুযায়ী শিক্ষণের বিভিন্ন প্রকারভেদগুলো আলোচনা করো। মনোবিদ রবার্ট গ্যাগনির মত অনুযায়ী শিক্ষণের বিভিন্ন প্রকারভেদগুলো আলোচনা করো। অথবা একটা প্রশ্ন আসতে পারে, গ্যাগনির শিক্ষণ তত্ত্বটি আলোচনা করো। গ্যাগনির শিক্ষণ তত্ত্বটি আলোচনা করো। আচ্ছা, এবার একটা টপিক এটা শুরু হচ্ছে তোমাদের, যেটা হচ্ছে শিক্ষণ সহায়ক উপাদান। শিক্ষণ এটা বলছে, শিক্ষণ একটা স্বয়ং সম্পূর্ণ প্রক্রিয়া। এটা একটা স্বয়ং সম্পূর্ণ, মানে নিজেই সম্পূর্ণ হয় একটা প্রক্রিয়া। কিন্তু এরকম প্রক্রিয়া হলেও এটা একটি জৈবিক ও মানসিক প্রক্রিয়া, অন্য কতগুলি জৈবিক মানসিক প্রক্রিয়ার সঙ্গে যুক্ত থাকে। শিক্ষণ নিজে একটা স্বয়ং সম্পূর্ণ প্রক্রিয়া ঠিক, কিন্তু তা সত্ত্বেও এর সাথে অনেকগুলো জৈবিক ও মানসিক প্রক্রিয়া কিন্তু তার সঙ্গে যুক্ত আছে। এই প্রক্রিয়াগুলো একদিকে যেমন শিক্ষণ প্রক্রিয়াটিকে সংগঠিত সহায়তা করে, তেমন শিক্ষণ প্রচেষ্টাকে চরমভাবে সফলতা দান করে, তেমন অন্যদিকে সেগুলি শিক্ষার্থী শিক্ষণের দ্বারাও প্রভাবিত হয়। ঠিক আছে, এরা যেমন একদিকে শিখতে সাহায্য করছে,
হ্যাঁ, শিক্ষার্থীর শিখন প্রচেষ্টাকে চরমভাবে সফলতা দান করে। এই যে বিভিন্ন জৈবিক বা মানসিক প্রক্রিয়া, এইগুলো কিন্তু একদিকে এই প্রক্রিয়াগুলি এই জৈবিক ও মানসিক প্রক্রিয়াগুলি একদিকে যেমন শিখন প্রক্রিয়াটাকে মানে সংগঠিত হতে সাহায্য করছে বা শিক্ষার্থীকে শিখতে সাহায্য করছে, ঠিক তেমনি শিখনের দ্বারা এই প্রক্রিয়াগুলোরও উন্নতি হয়। কিন্তু এই প্রক্রিয়াগুলোও কিন্তু শিখনের দ্বারাও কিন্তু প্রভাবিত হয় বা উন্নত হয়, এরাও উন্নত হয়। মানে মজার বিষয় হচ্ছে এই প্রক্রিয়াগুলো এমন কিছু জৈবিক মানসিক প্রক্রিয়া যেগুলো শিখনকে সংগঠিত হতে সাহায্য করছে, আবার এবং শিক্ষার্থী শিখন প্রচেষ্টাকে সফলতা দান করছে। শিক্ষার্থী যে শিখছে এই শেখাটাকে সফলতা দান করছে। ঠিক তেমনি অপরদিকে এরা আবার কি, এরা শিখনের দ্বারা প্রভাবিত, শিখনের দ্বারাও মানে শেখার ফলে এরা মানে পরস্পর, এক কথায় এখানে বলা যেতে পারে পরস্পর দ্বারা প্রভাবিত। এরা যেরকম শিখনকে প্রভাবিত করছে, শিক্ষার্থী শিখন প্রচেষ্টাকে যেমন সফলতা দান করছে, ঠিক তেমনি এরাও কিন্তু এই যে জৈবিক মানসিক প্রক্রিয়াগুলি এরাও কিন্তু শিখনের দ্বারাও কিন্তু প্রভাবিত হচ্ছে। মানে এখানে একটাই কথা হবে, যেটা হচ্ছে পরস্পর দ্বারা প্রভাবিত। এইসব প্রক্রিয়ার মধ্যে কিছু উল্লেখযোগ্য হলো পরিণামন, প্রেষণা, মনোযোগ, এগুলি। আরো কিছু মানসিক প্রবণতা আছে, যেমন মানসিক ক্ষমতা, শিখন প্রকৃতি, গতি প্রকৃতি নেই। এরা এই যে এইগুলো হচ্ছে এইরকম ধরনের প্রক্রিয়াগুলো, ঠিক আছে। উদাহরণ কি দিচ্ছে, উদাহরণ হচ্ছে পরিণামন, প্রেষণা, মনোযোগ, এই প্রক্রিয়া। এরা এছাড়া মানসিক প্রবণতা আছে এবং মানসিক ক্ষমতা আছে, যারা শিখন প্রক্রিয়ার গতি ও প্রকৃতি নির্ধারণ করে, যেমন অনুরাগ, সাধারণ বিশেষ মানসিক ক্ষমতা ইত্যাদি। পরিণামন, প্রেষণা, অনুরাগ, মনোযোগ, মানসিক ক্ষমতা এগুলি এক একটি পৃথক মনোবৈজ্ঞানিক ধারণা, কিন্তু যেহেতু এই শিখন প্রক্রিয়ার সহায়ক, সেই প্রক্রিয়াগুলিকে শিখনের সহায়ক উপাদান হিসেবে গ্রহণ করা হয়। এরা যেহেতু শিখনে সাহায্য করে, এরা কিন্তু এক একজন একই রকম, এরা প্রত্যেকে একই রকম নয়। পরিণামন একটা সম্পূর্ণ আলাদা জিনিস, প্রেষণা একটা আলাদা জিনিস, অনুরাগ একটা আলাদা জিনিস, মনোযোগ আলাদা জিনিস, এবং যে মানসিক ক্ষমতা, বিভিন্ন মানসিক ক্ষমতা, এরা কিন্তু সব আলাদা জিনিস, এক একজন পৃথক মনোবৈজ্ঞানিক ধারণা, এরা আলাদা জিনিস। এগুলো এদের বৈশিষ্ট্য আলাদা, এদের কার্যকারিতা আলাদা, সব কিছু আলাদা, কিন্তু এরা সবাই কি করছে, এরা সবাই শিখন প্রক্রিয়া সহায়ক, মানে শিখন প্রক্রিয়া সাহায্য করছে। ফলে এদের সবাইকেই শিখনের সহায়ক উপাদান হিসেবে গ্রহণ করা হচ্ছে। এই প্রত্যেকটি উপাদানের সঙ্গে মানুষের শিখন প্রক্রিয়া সম্পর্ক শিক্ষার দিক থেকে তার কাছে বিশেষ তাৎপর্য, প্রত্যেকটাই কিন্তু খুব গুরুত্বপূর্ণ শিখনের ক্ষেত্রে। এরা প্রত্যেকে খুব গুরুত্বপূর্ণ, এই কারণে শিখন সম্বন্ধিত উপাদানগুলির মধ্যে মানসিক ক্ষমতা ছাড়া অন্যগুলি এখানে আলোচনা, এখানে শুধুমাত্র এই চ্যাপ্টারে মানসিক ক্ষমতা ছাড়া প্রত্যেকটা সম্পর্কে আলোচনা করা হয়। তাহলে একটা প্রশ্ন তোমার দিই যে শিখনের সহায়ক উপাদান, প্রশ্নটা দেখো যে শিখনের সহায়ক উপাদান বলতে কি বোঝো? শিখনের সহায়ক উপাদান বলতে কি বোঝো? শিখনের সহায়ক উপাদান বলতে কি বোঝো? তোমরা কিন্তু অবশ্যই এই প্রশ্নগুলোর উত্তর লিখে আমাকে দেখাবে, কিন্তু প্রত্যেকে খাতায় লিখবে, লিখে ছবি তুলে আমাকে পাঠাবে। প্রশ্নগুলো যে দিচ্ছি পরপর প্রশ্নগুলো মাথায় রাখবে, দেখে উত্তর লিখে দেখাবে। এরপর লিখবে শিখনের আগে দুটো প্রশ্ন দিচ্ছি, এটা আর প্রশ্ন, শিখনের সহায়ক উপাদান বলতে কি বোঝো? বিভিন্ন রকম সহায়ক উপাদানের নামগুলি লেখো, বিভিন্ন ধরনের সহায়ক উপাদানের নামগুলি লেখো, বিভিন্ন ধরনের সহায়ক উপাদানের নামগুলি, যেমন ধরো এই যে পরিণামন, প্রেষণা, অনুরাগ, মনোযোগ প্রভৃতি, মানসিক ক্ষমতা প্রভৃতি। তোমার তো বই দেখেই তো আমি পড়ে দিচ্ছি, বইটাতেই তোমাদের প্রশ্ন উত্তরগুলো লেখা আছে, এগুলো তোমরা লিখে যাতে আমাকে দেখাবে। তোমাদের আর কোনো কাজ নেই, এগুলো দেখে আর লিখে আমাকে দেখাবে, সেটাই তোমাদের কাজ। এবার দেখো আমার প্রথম যে সহায়ক উপাদান, যেটা পরিণামনটা, একটু আজকে তার সংজ্ঞাটা আজকে আমরা একটু দেখবো, আর কিন্তু তার শুধুমাত্র তার সংজ্ঞাটা আমরা আলোচনা করব। পরিণামনটা কি জিনিস? পরিণামন কিন্তু অটোমেটিক কাজ, অটোমেটিক জিনিস, এটা কিন্তু অটোমেটিক হয়। যে শিশুটি একদিন সম্পূর্ণ অসহায় ভূমিষ্ঠ হয়েছিল, সে কিন্তু চিরদিন এই অবস্থায় থাকে না, এটা আমি সবাই জানি। যে একটা শিশু জন্মের সময় যেমন ছিল, সে অসহায় ছিল, সে শুধু মা কান্না ছাড়া কিছু পারতো না, চিরদিন কি সেই অবস্থা থাকবে না? তার মধ্যে অনেক পরিবর্তন আসবে। এক সময় উপর হওয়া শুরু করবে,
হামাগুড়ি দেবে, সে দাঁড়াতে শিখে, হাঁটতে আরম্ভ করবে, বিভিন্ন কথা শিখবে, বিভিন্ন কাজ শিখে যাবে। হ্যাঁ, হাত তুলে মায়ের কোলে উঠে যাওয়া, কোনো জিনিস ধরার মতো কতগুলি ভিন্ন ভিন্ন আচরণ তার মধ্যে, এগুলো আস্তে আস্তে এরকম বিভিন্ন আচরণগুলো দেখা যায়। এগুলো কিন্তু এই যে কিছু আচরণ আছে যেগুলো কিন্তু তাকে শেখাতে হয় না, শিশুদেরকে কিন্তু শেখাতে হয় না। এখানে কোনো পূর্বজ্ঞান লাগে না, কিছু কোনো ট্রেনিং লাগে না, কোনো প্রশিক্ষণ লাগে না, কাউকে কোনো শেখানোর দরকার নেই। কিছু কিছু আচরণ আমরা শিখি, আমরা শিশুরা শেখে, যেগুলোর জন্য কিছু লাগে না। এই ধরো হামাগুড়ি দিতে শেখা, দাঁড়াতে পারা, হাঁটতে আরম্ভ করা, এই যে আচরণগুলো, এছাড়া মায়ের কোলে যাওয়া, এই যে আচরণগুলো কিন্তু তাদেরকে কিন্তু শেখাতে হয় না, কিন্তু কোনো নির্দিষ্ট প্রশিক্ষণ, এর জন্য কোনো অভিজ্ঞতা লাগে না, পূর্ব অভিজ্ঞতা লাগে না, আর কোনো প্রশিক্ষণ লাগে না, কারো প্রশিক্ষণ লাগে না, এগুলো অটোমেটিক্যালি হয়ে যায়। এই ধরনের যে আচরণগুলো জীব বিকাশের প্রক্রিয়া, স্বাভাবিক অগ্রগতির মধ্যে দিয়ে এগুলি শিশুর মধ্যে এসে যায়, এগুলো স্বাভাবিক, অত্যন্ত স্বাভাবিক। এগুলো এগুলো হচ্ছে অত্যন্ত স্বাভাবিক, এর জন্য কিচ্ছু লাগে না, এর জন্য কিচ্ছু লাগে না, এর জন্য কোনো রকম কিছু তোমার এতে লাগে না এই ধরনের আচরণগুলো করতে গেলে। এর স্বাভাবিক আচরণ, কোনো ট্রেনিং লাগে না, কোনো পূর্ব অভিজ্ঞতা লাগে না, কোনো শর্ত নেই, এই ধরনের আচরণে কোনো শর্ত নেই, সম্পূর্ণ স্বাভাবিক। এই এই যে স্বাভাবিক, এই যে এইভাবে শিখছে, এগুলো কি বলা হচ্ছে তোমার, কিন্তু এগুলোই বলা হচ্ছে পরিণাম প্রক্রিয়া। এই যে প্রক্রিয়া শিখছে, এটা একটা প্রক্রিয়া, কিন্তু এটা একটা প্রক্রিয়া। এই যে শিখছে মানে একদম একদম মনে হচ্ছে যেন একা একাই শিখে যাচ্ছে, কোনো শর্ত নেই, কোনো কিছু নেই, একা একাই সব কিছু শিখে গেল। এই জন্মের সময় সে যদি অসহায় ছিল, সে এত কাজ শিখে গেল, অটোমেটিক্যালি শিখে যায়। এখানে কিন্তু কারো কোনো ভূমিকা নেই, মা বাবার কোনো ভূমিকা নেই, কারোর কোনো ভূমিকা নেই, কোনো প্রশিক্ষণ নেই, কোনো অভিজ্ঞতা নেই, পূর্ব অভিজ্ঞতা কিছু নেই, অটোমেটিক্যালি শিখে যাচ্ছে। এইটা তোমার পরিণাম, এটা থেকে পরিণাম। এখানে কোনো উদ্দীপকও লাগে না, এখানে কোনো উদ্দীপকও লাগে না, সম্পূর্ণ একদম কোনো শর্ত নেই, কোনো শর্ত আবশ্যিক না, শর্ত আবশ্যিক না, কিছু লাগে। এই ধরনের পরিবর্তিত আচরণ সম্পাদন প্রক্রিয়া, পরিণাম প্রক্রিয়া। এই যে একদম স্বাভাবিক, একটা কোনো শর্ত নেই, কোনো শর্ত নেই, কোনো উদ্দীপক নেই, কোনো শর্ত নেই, কোনো পূর্ব অভিজ্ঞতা নেই, কোনো বিশেষ প্রশিক্ষণ দরকার হয় না, কিছু দরকার হয় না। এই যে শেখার, এই যে শিখে যাচ্ছে, হ্যাঁ, অনেক কিছু শিখছে, এইটা হচ্ছে পরিণাম প্রক্রিয়া। যে পদ্ধতি তাকে হচ্ছে পরিণাম। পরিণাম প্রক্রিয়া ভিন্ন পর্যায়ে তার একটি সংজ্ঞা দিয়েছে, বিভিন্ন মনে বিভিন্ন সংজ্ঞা দিয়েছে। বাস্তবিক বলা যায় এটি শিশুর পেশি সংগঠন, স্বাভাবিক ক্ষমতা, একটি স্বাভাবিক স্তরে পৌঁছলে হাঁটতে পারে। এগুলো স্বাভাবিক ভাবে হাঁটতে পারা, এগুলো কিন্তু তোমার এমনি হবে। হাত ধরে হাঁটতে না শেখালে সে এক সময় জৈবিক বিকাশের দরুনই হাঁটতে পারে, তাকে শেখাতে হয় না, সে এমনি তা হাঁটা না শেখালেও সে হাঁটতে পারবেই। এই যে এগুলো পারছে স্বাভাবিকভাবে, কোনো ট্রেনিং নেই, কোনো অভিজ্ঞতা নেই, পারছে, এগুলোই হচ্ছে তোমার পরিণাম। এগুলো হচ্ছে কি পরিণাম। এই যে প্রক্রিয়াটা, যে প্রক্রিয়া করছে এগুলো, এটা হচ্ছে পরিণাম। মনে ম্যাকগুয়েক সংজ্ঞা দিয়েছেন, এই অর্থে পরিণামের একটি সংজ্ঞা দিয়েছেন, যাকে বলা হচ্ছে জৈবিক বিকাশের দরুন বয়স বৃদ্ধির সঙ্গে সঙ্গে, বয়স বৃদ্ধি মানে বয়স বৃদ্ধির সঙ্গে সঙ্গে পূর্ব অভিজ্ঞতা অনুশীলন ছাড়াই আচরণ ধারা পরিবর্তনের প্রক্রিয়া হলো পরিণাম। জৈবিক বিকাশের দরুন বয়স বৃদ্ধির সঙ্গে সঙ্গে, মানে বয়স বৃদ্ধির সঙ্গে সঙ্গে পূর্ব অভিজ্ঞতা অনুশীলন ছাড়াই আচরণ ধারা পরিবর্তনের প্রক্রিয়া হলো পরিণাম। এইটা হচ্ছে পরিণামের সংজ্ঞা। ম্যাকগুয়েকের দেওয়া পরিণাম। তাহলে তোমরা এটা প্রশ্ন লিখে রাখো, একদিন তোমার আজকে আলোচনা হবে। এরপরে আছে যে আমরা এটা পরিণাম হলো, আরেকভাবে আমরা শিখি, যেটা বলে শিখন বলে। আমরা আরেকভাবেও শিখি, যেখানে কিন্তু প্রশিক্ষণ লাগে, যেখানে পূর্ব অভিজ্ঞতা লাগে, যেখানে উদ্দীপক লাগে, যেখানে তোমার শর্ত আছে, সেটা বলে শিখন। তাহলে পরিণামের মাধ্যমেও আমরা শিখি, আবার শিখনের মাধ্যমেও শিখি। দুটোর মধ্যে পার্থক্য আছে। পরিণামনে কোনো প্রশিক্ষণ লাগে না, কোনো পূর্ব অভিজ্ঞতা লাগে না, কোনো শর্ত নেই, কোনো উদ্দীপক দরকার লাগে না, কিছু লাগে না, কিন্তু শিখনে এই সবগুলোই লাগে। ওই দুটো পার্থক্য। পরবর্তী ক্লাসে আমরা এই দুটোর মধ্যে পার্থক্যটা দেখবো, শিখন ও পরিণামের পার্থক্য দেখবো। দুটোই শেখার প্রক্রিয়া, কিন্তু দুটোর মধ্যে পার্থক্য আছে, সেই পার্থক্য পরের ক্লাসে দেখবো। এখানে তাহলে মনে হয় ম্যাকগুয়েকের সংজ্ঞাটা তোমরা লিখবে, লিখে আমার দেখাবে বা পড়বে। তোমরা প্রশ্ন লিখে রাখো। লাস্ট প্রশ্ন আজকে 4 নম্বর প্রশ্ন। মনোমিত ম্যাকগুয়েক প্রদত্ত
মনোবিদ ম্যাকগুয়েক প্রদত্ত পরিণমনের সংজ্ঞাটি উল্লেখ করো। মনোবিদ ম্যাকগুয়েক প্রদত্ত পরিণমনের সংজ্ঞাটি উল্লেখ করো। আজকে তোমাদের ক্লাস এখানেই শেষ হলো। তোমরা আশা করছি বুঝতে পেরেছো। তোমরা পড়বে এবং অবশ্যই যে প্রশ্নগুলো দিলাম সেই প্রশ্নগুলো উত্তর লিখে কিন্তু আমাকে দেখাবে।